পুত্রা মস্ক, কেদারনাথ পুত্রা। আমি একজন হিন্দু হয়ে মসজিদের ভেতরে ঢুকেছি, একদম প্রেয়ার করার জায়গা। এই দৃশ্য সবার ফার্স্ট আমি দেখেছিলাম ছোটবেলায় একটা বাংলা গানে, সঙ্গীত বাংলা চ্যানেলে। একটু চিনি বেশি দেওয়া, বাট খেতে ভালো লাগছে। সব থেকে এখনো পর্যন্ত দামি ট্রেন নেওয়া হচ্ছে, মানে টিকিটের দাম সব থেকে বেশি, সেই ট্রেন নেওয়া হচ্ছে এখন এখান থেকে। কুয়ালালামপুরের দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে ট্রেন ধরে আমি গেছিলাম বাটুকে। সেখানে মুরগান টেম্পল ও আশেপাশের মন্দিরগুলো দেখার পর আমি ট্রেন ধরে দুপুরের মধ্যে আবার ফিরে এসেছিলাম কুয়ালালামপুরে। লিটল ইন্ডিয়াতে দুপুরে লাঞ্চটা করার পর আমি আমার এই দিনের দ্বিতীয় জায়গার জার্নি শুরু করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাব কুয়ালালামপুরের কেএল সেন্ট্রাল স্টেশনে। সেইখান থেকে ধরবো পুর্তইয়ার ট্রেন। এই বিকালটা আমি পুর্তইয়া ঘুরে আসবো, যেটা এই দেশের আরেকটা রাজধানী। দেখে সত্যিই মনে হয় যেন ভারতের কোনো একটা জায়গায় রয়েছি আমি। এমনি এমনি লিটল ইন্ডিয়া নামটা হয়নি। চারিদিকে শুধু ইন্ডিয়ান্স দেখা যায়, মানে যারা শপ খুলে রেখেছে বা রেস্টুরেন্ট খুলে রেখেছে সবাই ইন্ডিয়ান, কারণ সাউথ ইন্ডিয়ার একটা ছাপ তো এর মধ্যে রয়েছে। আর বাকি সবাই ফরেনার, যেরকম আমিও। জাস্ট 600 মিটার ডিস্টেন্স ছিল, একটু আস্তে আস্তে হেঁটে আসছিলাম, 10 মিনিট ম্যাক্সিমাম হেঁটে পৌঁছে গেলাম কেএল সেন্ট্রালে। একদম দূরে ওইদিকে আছে কেএলআইআর ট্রানজিট, এটা এলআরটি, আর এদিকে আছে কেটিএম কমিউটার। এখনও পর্যন্ত সবথেকে দামি ট্রেন এই কেএল সেন্টার থেকে নেব, যেটা পুত্র যাওয়ার জন্য যাবে। আর এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট লাইনও। এয়ারপোর্ট থেকে আসার জন্য দুটো ট্রেন আছে অ্যাকচুয়ালি, কেএলআইএ এক্সপ্রেস আর কেএলআইআর ট্রানজিট। এক্সপ্রেসটা বেশি দাম নেয়, কম স্টেশনে দাঁড়ায়, আর কেএলআইআর ট্রানজিটটা কম দাম নেয়, বেশি স্টেশনে দাঁড়ায়। সেলফ সার্ভিসে টিকিট কাটা, আর ক্রেডিট কার্ড দিয়ে কাটতে হলো। ভেবেছিলাম এবার ক্যাশ ইউজ করবো, কিন্তু এরা ক্যাশলেস মেনটেন করছে। এইটাই হচ্ছে মেন সেই ট্রেন যেটা এয়ারপোর্ট যায়। আমারটা এয়ারপোর্টের আগেই। সব থেকে এখনও পর্যন্ত দামি ট্রেন নেওয়া হচ্ছে, মানে টিকিটের দাম সব থেকে বেশি, সেই ট্রেন নেওয়া হচ্ছে এখন এখান থেকে। স্টেশনে এন্টার করার পর 10-15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। যদিও দুটো স্টেশন মাত্র, কিন্তু ডিস্টেন্সটা প্রায় 30 কিলোমিটার। কিছুক্ষণ পর ট্রেনটা আসলো এবং আমি তাতে চেপে পড়লাম, এবং তারপরেই কিছুক্ষণ সময় নিয়ে বাড়ির মানুষদের সাথেও কথা বলে নিলাম। নিজের দেশে এখনও পর্যন্ত বন্দে ভারত ট্রেনে বসার সুযোগ পাইনি, কিন্তু বিদেশে এসে এই হাই স্পিড ট্রেনে বসার মজা কিন্তু আমি নিয়েছি। 15 মিনিটের জার্নি ছিল, আর মাত্র দুটো স্টেশন, 30 কিলোমিটার মতন রাস্তা, সহজেই পৌঁছে গেছিলাম। নেমে গেলাম পুত্রজয়া স্টেশনে। এবার এখান থেকে যাওয়ার রাস্তা খুঁজতে হবে, একটু গুগল করতে হবে। স্টেশনের বাইরে যাই। পুত্রজয়া সেন্ট্রালের ঠিক বাইরেটাই আছে বাস স্টপেজ। এই আমার পেছনে পুত্রজয়া সেন্ট্রাল স্টেশন, এখানেই নামলাম। এখন T500 বাস নাম্বার তো বলছে নিতে, সেটা নিলে মেন যে পয়েন্ট সেখানে পৌঁছানো যাবে। সেখানে অবশ্যই 4-5টা ঘোরার পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্টে নামলে বাকিগুলো এক এক করে দেখতে থাকবো। এই যে এখানে সব বাস দাঁড়িয়ে আছে। ওকে, যেই বাসগুলোর নাম্বার বললাম সেগুলো একটাও যাচ্ছে না। এখানে একটা বাস পয়েন্ট করে দিল সবাই। এখানে শুধু বললাম যে মসজিদের সামনেটা যাবো, তো মসজিদের সামনে যাওয়ার জন্য এই বাসটা নিয়ে নিলাম। হ্যালো, মোটামুটি 10 থেকে 15 মিনিট তো লাগবে, 2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। যাই হোক, এখানে স্টেশন, ওই যে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশন থেকে জাস্ট 1-2 মিনিটের ওয়াকিং রাস্তা, তারপরে এখানে এসে বাস স্ট্যান্ড। মাত্র 20 মিনিটের বাস জার্নির পর চলে এসেছি পুত্রা মসজিদে, যেটাকে পুত্রা মস্কো বলে। খুব আইকনিক প্লেস এটা। এখানে জুতো রাখার কাউন্টারে জুতো রেখে দিয়েছি, 93 নম্বর কাউন্টার। ঠিক আছে। এই যে যেই ধরনের রোগগুলো পড়ে আছে দেখুন, একটা
এখানে একটা ছেলেও রোপ পরে আছে, একটা মেয়েও। আমাকে রোপ পরতে হবে না, তার কারণ হচ্ছে আমি ফুল স্লিভ জামাতে আছি আর ফুল প্যান্টে আছি। যদি হাফ হাতা হতো বা হাফ প্যান্ট হতো তাহলে আমাকে রোপ পরতে হতো। এই যে গোলাপি রঙের বিশাল সুন্দর মসজিদটা দেখা যাচ্ছে, এটা মালয়েশিয়ার অন্যতম আইকনিক মসজিদ। এই মসজিদটা তৈরি হয়েছে 1997 থেকে 1999 সালের মধ্যে। মসজিদের পুরো কাঠামোটা বানানো হয়েছে গোলাপি গ্রানাইট পাথর দিয়ে, তাই একে অনেকে পিঙ্ক মস্কো বলে চেনে। পুত্রা মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এর বিশাল গম্বুজ আর 116 মিটার উঁচু মিনারটা। মসজিদের ভেতরে একসাথে প্রায় 15,000 মানুষ নামাজ পড়তে পারেন। ভেতরের ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু শান্তিপূর্ণ। নামাজের সময় ছাড়া নন মুসলিম ট্যুরিস্টদের জন্য মসজিদ খোলা থাকে। ঢোকার সময় ফ্রি রোপ দেওয়া হয় যদি ফুল হাতার ড্রেস এবং ফুল প্যান্ট না থাকে। এই জায়গাটা হচ্ছে প্রেয়ার করার জায়গা, জেনারেলি আমরা যেটাকে বলে থাকি যে নামাজ করার জায়গা এখানটা। আর এই সাইডে যে দেয়াল করা আছে, দেয়ালের ওপাশে লেডিসদের জন্য অ্যাকচুয়ালি, আর এই পাশটা হচ্ছে পুরো জেন্টসদের জন্য। জায়গাটা খুব বড়, খুব ঠান্ডা। এখানটা কিছুটা এরিয়া বানিয়েছে যেখানে ট্যুরিস্টরা যদি এই এলাকায় ঢুকতে না চায় তাহলে তারা ওইখানটা দিয়েই দেখতে পারবে। ওখানে একটা আর্ট গ্যালারির মতন আছে, কারণ এটা একটা ন্যাশনাল মস্ক, সেই জন্য সবার আসার অনুমতি আছে। আমি একজন হিন্দু হয়ে মসজিদের ভেতরে ঢুকেছি, একদম প্রেয়ার করার জায়গা। আজকে এসে খুব ভালো লাগছে। প্রার্থনা করার জায়গা যেরকমই হোক, সে মন্দির হোক, মসজিদ হোক অথবা গির্জা, সব জায়গায় সমান। প্রার্থনা করতে হয় মন থেকে। মসজিদটা তৈরি হয়েছে ম্যানমেড লেক পুত্রজয় লেকের পাশে। যখন লেকের পাশটা ঘুরে বেড়াবো তখন লেক সম্বন্ধে বলবো। একজন সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করলাম এখানে জল ভরার জায়গা কোথায় আছে। বোঝাতে একটুখানি অসুবিধাই হলো। এখানে জলের দাম অনেক, 500 ml জলের দাম প্রায় 40 টাকা। সেই জন্য লোককে জিজ্ঞেস করে করে আমার এই বোতলটা ফিল করার চেষ্টা করছি বারবার। জলের প্রয়োজন, সকালবেলা অলরেডি 1 বোতল ভরে এনেছিলাম, সেটা শেষ প্রায়। এখন আবার একটুখানি ভরে নেবো। পিঙ্ক মস্ক, পিঙ্ক মসজিদ দেখা কমপ্লিট করে বাইরে বেরোলাম। এবার যাবো কাছাকাছি কিন্তু পরের জায়গায়। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটাকে বলে হচ্ছে পুত্রা স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা স্কোয়ার নয়, রাউন্ড জায়গা, কিন্তু একদম মিডিলে। আমার এই বাঁদিকেই হচ্ছে পুত্রা মস্ক, এখানে হচ্ছে কেদারনা পুত্রা। সময় হচ্ছে এখন বিকাল 5:30, আর দুটো মেন জায়গা দেখার পর যাচ্ছে একটা তৃতীয় স্থানে পুত্রজয়া স্টেপ। এখান থেকে 800 মিটার। এই 800 মিটারের জন্য আর কি গাড়ি করবো। এইখানে পুত্রজয়ার মধ্যে আসলে একটা জায়গায় নামলে বাকি সব জায়গাগুলো হেঁটে হেঁটেই ঘোরা যায়। আমি এখন হাঁটছি কেদারনা পুত্রা, মানে প্রধানমন্ত্রী কার্যালয়, সেটা কিন্তু আমার বাদিকে। আর ওকে বাদিকে রেখেই আমি সোজা এগিয়ে যাচ্ছি। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে টাঙ্গা পুত্রজয়া স্টেপ। এটা যে অ্যাকচুয়ালি কোনো টুরিস্ট স্পট সেটা তো আছেই, এছাড়াও এর একটা স্পেশালাইজেশন আছে। এটা তৈরি করা হয়েছিল যাতে মানুষ সকালবেলা বা বিকালবেলা এসে মর্নিং ওয়াক করতে পারে অথবা ইভিনিং ওয়াক করতে পারে। এক্সারসাইজ করার জন্য মেনলি তৈরি হয়। 250টা বা তার বেশি এর সিঁড়ি রয়েছে। এটা যদি দুবার ওঠানামা করা যায় তাহলে অনেক চর্বি গলে যাবে। আমি আজকে কিছুটা চর্বি গলিয়ে আসি, এটা দিয়ে সোজা উঠবো। ওপর থেকে ভিউটাও ভালো পাওয়া যায়। ওপরে ওঠার পর দৃশ্যটা একটু এরকম, পেছনে এরকম একটা মনুমেন্টের মতন করা আছে, এটা টপে, আর চারিদিকে কত সুন্দর ঝর্ণা করা আছে। ভালো লাগছে জায়গাটা। একবার উঠতেই আমার হালাত খারাপ হয়ে গেল। কয়েকজন তো দেখছি একবার নিচে নামছে, একবার উঠছে, আবার নিচে নামলো। মানে আমি একবার উঠতে উঠতে এসে নিচে নেমে আবার উপরে ওঠা শুরু করে দিয়েছে। আর এখান দিয়ে ওয়াকওয়ে আছে, এখান দিয়ে শহরের ভিউটা খুব সুন্দর দেখায়। পুত্রা লেকেরও কিছুটা অংশ দেখা যায়। বাহ, এখানে একটা কত সুন্দর টেলিফোন বুথ করা। এবার রিটার্ন নামছি। এখান থেকে সোজা যাবো পরের দর্শনযোগ্য দুটো জায়গায়। আমি চাইছিলাম এমন একটা প্রোগ্রাম করতে এখানে আসার যাতে সন্ধ্যাটাও একটু একটু হয়, কারণ লাইটগুলো দেখার এক্সপিরিয়েন্সই আলাদা। আর এখন সময় হয়েছে সন্ধ্যে 6:05, এখনও রোদ্দুর কিন্তু মাথার উপরে। একটা জিনিস দেখাই, এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, ওপরের সিগন্যালটা আমার লাল হয়ে আছে। এবার আমাকে ওই পার যেতে হবে। ওই পার যেতে গেলে কী করবো, এই পাশের যে গ্রিন সিগন্যালটা আছে সেটাকে লাল করতে হবে। সেটার জন্য এই বাটনটা টিপতে হবে। এইখানে যে গ্রিন সিগন্যালটা আছে প্রথমে ইয়েলো হলো, এবার লাল। আর এদিকে যত গাড়ি আছে এবার দাঁড়িয়ে যাবে। এইবার আমার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, 20 সেকেন্ড আছে ওই পার হওয়ার জন্য।
আর 10 সেকেন্ড পরে আমার সিগন্যালটা লাল হয়ে যাবে, যেটা দিয়ে আমি পার হলাম, আর রাস্তার সিগন্যালটা আবার গ্রিন হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি পুত্রা স্কোয়ারে। সে হকারের কাছ থেকে এটা নিয়ে নিলাম অরেঞ্জ জুস, 80 টাকার অরেঞ্জ জুস। জানি না কেমন হবে, একটু চিনি বেশি দেওয়া, বাট খেতে ভালো লাগছে। 4 রিঙ্গিট 3 রিঙ্গিট বলেছিলাম, ভারতীয় একটু বার্গেটিং না করলে হয় না। 3 রিঙ্গিট বলেছিলাম কিন্তু রাজি হলো না। আমি এখন বসে আছি পুত্রা লেকের পাশে। এখান থেকে পুত্রা মাছ দেখা যাচ্ছে। এই যে লেকটা, এটা কিন্তু ম্যানমেড লেক, মানে এই লেকটা প্রাকৃতিকগতভাবে নয়, মানুষের দ্বারাই তৈরি। মালয়েশিয়ার সবচেয়ে বড় ম্যানমেড ফ্রেশ ওয়াটার লেকগুলোর মধ্যে একটা হচ্ছে এই পুর্তজয়া লেক। পুত্রা মসজিদ আর আশেপাশের বিল্ডিংগুলো রিফ্লেকশন যখন লেকের জলে পড়ে, তখন জায়গাটাকে একেবারে পোস্টকার্ড ভিউ বলে মনে হয়। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর কেন্দ্রস্থলে গড়ে উঠেছে এই লেকটা। সবথেকে বড় বিষয়, যখন আমি পড়ছিলাম তখন একটা জিনিস দেখলাম যে এই লেকটা এই শহরের জলবায়ু মেনটেন করতে সাহায্য করে, মানে এই পরিবেশটাকে, এই শহরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই লেকের উপর দিয়ে চলে পুর্তজয়া ক্রুজ। চাইলে বোটে করে পুরো এলাকাটা ঘুরে দেখা যায়। বিশেষ করে সানসেট টাইমে এই রাইডটা অসাধারণ লাগে। পুর্তজয়া লেকের আয়তন প্রায় 650 হেক্টর, আর লেকের চারপাশে আছে 38 কিলোমিটার লম্বা ওয়াটারফ্রন্ট। আরও একবার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুর্তজয়া লেকের সামনে, আর আমার পেছনে আছে সেরি ওয়াবাসন ব্রিজ। ব্রিজটা দেখতে অনেকটা নৌকোর পালের মতো লাগছে। এটা ফিউচারিস্টিক ডিজাইন একটা। এই ব্রিজটা সবার ফার্স্ট আমি দেখেছিলাম ছোটবেলায় একটা বাংলা গানে, সঙ্গীত বাংলা চ্যানেলে। মনে পড়ছে না? তাহলে দেখো। হ্যাঁ, এটা সেই ফেমাস পরাণ যায় জলিয়ার সেই বাংলা গানেরই শুটিং হয়েছিল এই ব্রিজের উপরে, যেটা ঘরে বসে আমরা টিভিতে দেখতাম। ওই জায়গা যাওয়ার কথা ভাবতাম, তার মধ্যে একটা জায়গায় আমি এসেছি। আমি খুব খুশি সেই জন্য। হাতে কিছুটা সময় আর দিনের আলো দুটোই ছিল, সেই জন্য হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে চলে গেলাম। শহরের মেন রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন সত্যিই জায়গাটা খুব সুন্দর লাগছিল। দূর থেকে দেখতে পাওয়া নৌকার পালের মতন এই ব্রিজটা তৈরি হয়েছিল 2003 সালে। সেরি বাবাসান ব্রিজ একটা কেবল স্টেট ব্রিজ। সানসেট টাইমে এই ব্রিজের রং বদলে যায়, আর রাতে যখন ব্রিজটা আলোয় ভরে যায়, তখন পুরো পুর্তজয়া লেকের এরিয়াটা যেন ফিউচারিস্টিক লাগে। এবার আমি যাব আজকের আমার পুর্তজয়া ট্রিপের শেষ জায়গায়। সেটা যাওয়ার জন্য এই ব্রিজ থেকে সোজা এসে এখান দিয়ে নিচে নামার জায়গা আছে, এখান দিয়ে নামা যাবে। ব্রিজ থেকে তো সিঁড়ি দিয়ে নামলাম, নেমে ব্রিজের তলা দিয়ে সোজা এগিয়ে এলাম পেছনের এই রাস্তাটা ধরে। এখন যাচ্ছি মিলেনিয়াম মনুমেন্ট দেখতে। এটা হচ্ছে মালয়েশিয়ার সর্বপ্রথম জাতীয় স্মৃতিস্তম্ভ। যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেখান থেকেই প্রায় সোজা দেখা যাচ্ছে এটা। রিভারের ধার ধরেই হেঁটে যাওয়া, 200-300 মিটার ছিল ব্রিজটা থেকে। এই যে পৌঁছে গেছি মনুমেন্ট আলাপ বারু। এই উপরে খানিকটা যাওয়া যায়, আর এটা হচ্ছে সেই মনুমেন্টটা। সময় হচ্ছে এখন 7:40, প্রায় অন্ধকার হয়েই গেছে। এবার আরেকটা টেনশন আসছে যে এইটা দেখে কমপ্লিট করার পর এখান থেকে রুমে ফেরত যেতে কত দেরি হবে। এই যে পাশে যে দেয়ালটা রয়েছে, এটা কাচের দেয়াল। প্রত্যেকটা দেয়ালে লাইট লাগানো আছে, সাল লেখা আছে, তার সাথে সাথে সেই সালে কি হয়েছে সেটা আছে। 1881 ফাউন্ডিং অফ দ্য রয়্যাল ডাইনেস্টি অফ পাহাং। 1881 সালে মডার্ন এডুকেশন ইন সাবা। খুব দারুণ। 1890, 1891, 1895। সময় নিয়ে এগুলোর সামনে দাঁড়াতে হয়, ভালো করে পড়ে জানতে হয় যে কি ছিল। আমার কাছে সেটাই কম। সাল 1957 সালে এরা স্বাধীনতা লাভ করেছিল। দ্য বার্থ অফ এ নেশন স্টেট। তারপরেরও অনেক আছে। আর এই হচ্ছে সেই মনুমেন্ট। সন্ধ্যাবেলা এই মনুমেন্টের প্ল্যাটফর্ম থেকে ওই যে মসজিদের দৃশ্য আর এই ব্রিজটার, মসজিদ তো ওখানে দূরে আলোকিত হয়েছে, খুব অসাধারণ লাগছে। আর লেকের পাশে এখানে লাইট লাগানো আছে, যেটা একটু ঝিলিমিলি করছে। নিচে থেকে যখন উপরে আসছিলাম তখন ভিডিওর মধ্যে এই জায়গাটা ধরা পড়েছে। এটা হচ্ছে মালয়েশিয়ার লোহার মসজিদ, আয়রন মস্ক। এই মসজিদটা তৈরিতে প্রচুর পরিমাণে লোহার ব্যবহার হয়েছে। পুরো স্ট্রাকচারটা লোহায় তৈরি, লোহার মসজিদ। এই মসজিদটাও 2009 সালেই উদ্বোধন হয় এবং এটাও পুর্তজয়া লেকের ধারেই অবস্থিত।
রাত্রির 8টা বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে আমার হোস্টেলে। এখান থেকে অনেকটাই দূর, 25 থেকে 30 কিলোমিটার। তো সেই কারণে আজকে আর লোয়ার মসজিদ আর দেখলাম না, এখান থেকে বাস ধরবো। এটাই ছিল আমার পুত্রজয়ার একদিনের ট্রাভেল ভিডিও। এরপর সময় মতন বাস ধরে স্টেশনে পৌঁছানো, আর স্টেশনে ট্রেনের টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করা, সময় মতন ট্রেন এলে ট্রেনে চেপে বসা এবং গন্তব্য স্টেশনে নেমে সেখান থেকে হোস্টেলে ফিরে যাওয়া। ব্যাস এই ছিল আজকের আমার দিনের গল্প। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।